ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ বলতে পারি না। আমরা যা ভাবি তার উল্টোটাও হতে পারে। তাই আমরা আগে থেকে কিছুই বলতে পারি না। আরশি মাথা নিচু করে আগের মতো কান্না করছে। কিছুক্ষণ আগে আরশির কথাটা বলতেই শিহাব এগিয়ে এসে আগে পিছে না ভাবে আরশির গালে সজোরে থাপড় মেরেছিল। শিহাব রাগে ফুঁসতে ফুঁসতে আরশির দিকে তাকিয়ে তীব্র ঘৃণা দৃষ্টিতে তাকে ক্ষোভ নিয়ে বলল, ছি, লজ্জা করলো না তোমার? এইরকম একটা কাজ করতে তোমাকে আমি বোন হিসেবে কত সম্মান করতাম, কিন্তু তুমি এরকম একটা কাজ করতে পারলে। বাড়ির সকলে স্থির, কেউ কিছু বলতে পারছে না। আনোয়ার খানও মাথায় হাত দিয়ে সবাই বসে পড়লেন। আর সে শিহাবের কথায় কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো, এইভাবে ভেঙে পড়লে চলবে না তাকে। এতদূর যেহেতু এসেছে, তাহলে এখানে এসে থেমে যাবে না। নিজের জীবনের ভালো মন্দ চিন্তা না করে সত্যিটা লুকিয়ে যাবে। এসব ভেবে আর সে হঠাৎ কান্না থামিয়ে দিল। চোখের পানি মুছে সে সোজা শিহাবের চোখের দিকে তাকিয়ে দীর্ঘ মিথ্যা স্বীকারোক্তি নিয়ে বলল, না, লজ্জা করলো না, কারণ আমি আপনাকে ভালোবাসি, আর ভালোবাসাতে লজ্জা থাকে না। শিহাবের ক্ষোভ, তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষেই ভেঙে গেল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, আমি তোরাকে ভালোবাসি, বুঝেছ? শিহাবের কথায় আশি সামান্য কৃত্রিম তাচ্ছিল্যের হাসলো, সেই হাসিতে অসহায়তা মেশানো। আশি কঠিন যুক্তি কণ্ঠে দীর্ঘতা আনার চেষ্টা করে বলল, এখন এই কথা বলে কোনো লাভ নেই, কারণ এখন আপনি আমার স্বামী। কিছুক্ষণ আগে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আপনি কি এই বিয়েটা অস্বীকার করতে পারবেন? আরশির এই কঠিন আইনি যুক্তিতে শিহাব যেন আগুনের মতো জ্বলে উঠল। তার সমস্ত ধৈর্য ভেঙে চোরমার হয়ে গেল। মাথায় থাকা দামি পাগড়ির টুপি সে এক ঝটকায় খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। বিয়ের শেরওয়ানিটাও এক ঝটকায় খুলে ছুঁড়ে মারল। সে রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে ক্রোধের স্বরে বলল, মানি না আমি এই বিয়ে। আমার তোরার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার তোরার সাথে বিয়ে হয়নি। মানি না আমি এই বিয়ে, মানি না। শিহাবের রাগ আর চিৎকার যেন পুরো বাড়ি কাঁপিয়ে উঠল। এই চরম পরিস্থিতিতে আর চুপ থাকতে পারলেন না আশাক খান। এতক্ষণ অপমান আর বিস্ময়ের মুখ বুজে সহ্য করলেও এখন আর পারছিলেন না। তিনি ধীরে পায়ে এগিয়ে এলেন আরশির কাছে। মুখে রাগ আর কষ্টের ছাপ নিয়ে কঠিন শীতল প্রশ্ন করলেন আরশিকে, আরশি, তোরা কোথায়? আশিক খানের কথায় আরশি মাথা আরো নিচু করলো। ভেজা চোখে সে কোনো জবাব দিল না। আরশিকে চুপ করে থাকতে দেখে আশিক খান পুনরায় কণ্ঠে জোর দিয়ে প্রশ্ন করলেন, কি হলো বল, তোরা কোথায়? আরশির শরীর থরথর করে কাঁপছে। মিথ্যা বলার চাপ আর অপমানের আঘাত তাকে যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, জানি না আমি। এবার তনুজা খান আর স্থির থাকতে পারলেন না। তিনি উত্তেজিত হয়ে এগিয়ে এসে আরশির দুই কাঁধ ঝাঁকিয়ে ধরলেন। মায়ের চোখ ছিল ভয়, লজ্জা আর সন্তানের জন্য উদ্বেগ। জানিস না মানে? কিছুক্ষণ আগে তুই বললি তুই তোরাকে পালিয়ে যেতে বলেছিস। আরশি তার মায়ের কথায় কান্নায় অশ্রু ভেজা চোখে তার মায়ের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক মেয়ের অসহায়তা আর চরম আকুলতা। আরশি পুনরায় আবার মাথা নিচু করে সকলের উদ্দেশ্যে কণ্ঠের দীর্ঘতা এনে চেয়ে যেন অসহায়তা বেশি করে তোরা যাতে দোষী না হয় তাই মিথ্যা কাহিনী বানিয়ে বলল, তোরা কোথায় সেটা আমি জানি না, শুধু আমি তোরাকে চলে যেতে বলেছি। এখানে তোরার কোনো অপরাধ নেই। আমি ওকে বাধ্য করেছিলাম পালিয়ে যেতে। বলেছিলাম তুই যদি পালিয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। তোরা আমাকে বোন হিসেবে খুব ভালোবাসতো, তাই নিজের জীবন চিন্তা না করে সে পালিয়ে গেছে। কিন্তু কোথায় গেছে সেটা আমি জানি না। আমি খুশি হয়েছি যে পালিয়ে গেছে, কারণ আমি শিহাবকে ভালোবাসি আর শিহাবকে পেয়েও গিয়েছি। একটা বোনের কতটা গভীর ভালোবাসা থাকলে সে এইভাবে সকলের কাছে দোষী হয়ে আরেকটা বোনকে অপরাধী না করে তোলে। তাই আরশিকে দেখলে বোঝা যায়, আল্লাহ যেন আরশির মতো এমন এক বোন সহোদরা সকলকে দেন। আরশির কথাগুলো যেন আগুনের মতো জ্বালা ধরালো তনুজার খানের মনে। তিনি রাগে সজোরে আরেকটি থাপ্পড় মারলেন আরশির গালে। আঘাতের শব্দে পুরো হল রুম কেঁপে উঠল। তনুজা খান মুখে শাড়ির আঁচল গুজে কাঁদতে কাঁদতে কণ্ঠে হতাশার তীব্র ঘৃণা নিয়ে বললেন, কোন দোষে আমি তোর মতো মেয়েকে পেটে ধরেছিলাম, যে বোন হয়ে আরেকটা বোনের জীবন নষ্ট করলো? ছি, আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে। কেমন মেয়ে আমি জন্ম দিয়েছি। এখন নিজের কাছে লজ্জা লাগছে, চলে যায় এখান থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। তনুজা খান কথাটা বলেই আরশিকে ধাক্কা মারলেন। আরশি সামান্য ছিটকে গিয়ে শিহাবের বাবা শান্ত চৌধুরীর পায়ের কাছে পড়ে গেল। আরশির চোখ বেয়ে জলের ধারা নামা শুরু করলো। কোনো মেয়েই পারবে না মায়ের এমন কঠিন কথা সহ্য করতে, তেমনই আরশিও পারছে না। তার বুকে তখন তীব্র যন্ত্রণার। আরশিও আবারও অঝরে কাঁদতে থাকলো। আরশির গরম চোখের পানি শিহাবের বাবা শান্ত চৌধুরীর পায়ে পড়ছে। শান্ত চৌধুরীর খুব মায়া হলো আরশিকে দেখে। তিনি ভাবলেন, তিনি কি এমন অপরাধ করেছে? একজন মানুষকে ভালোবেসে তাই তো মেয়েটা এমন কাণ্ড করলো। তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। শান্ত চৌধুরী আরশির দুই কাঁধ ধরে তুলে দাঁড় করালেন। নিজের রুমাল দিয়ে আরশির চোখের পানি মুছে দিলেন। তারপর বাবার মতো স্নেহ মাখা সহানুভূতি ও সমর্থন নিয়ে বললেন, কেঁদো না মা। জানি তুমি যা করেছো সেটা সত্যি অন্যায়, কিন্তু আবার ভালোবাসার মানুষটাকে পাওয়ার এরকম পাগলামিও বলা যায়। তবে আমি শান্ত চৌধুরী তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। আজ থেকে তুমিই আমার ছেলের বউ। শান্ত চৌধুরীর এই অপ্রত্যাশিত ঘোষণায়
যেন পুরো বাড়ির মানুষ আবার অবাক হয়ে গেল। শিহাব আগুন সম রেগে উঠল। শিহাবের কান দিয়ে যেন রাগে ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে শিহাব তার বাবার উদ্দেশ্যে অবাক কণ্ঠে রাগে ফেটে অবিশ্বাস ও ক্রোধ নিয়ে বলল, কি বলছো তুমি বাবা? তোমার মাথা ঠিক আছে? আমি তোরাকে ভালোবাসি, আরশিকে না। আমার আরশিকে না, তোরাকে চাই। শান্ত চৌধুরী শিহাবের কথাই আর সহ্য করতে পারলেন না। তিনি ধমকের সুরে শিহাবের উদ্দেশ্যে বললেন, চুপ। মুখে শুধু তুরা তুরা এই নাম এখন থেকে আর নেবে না। এই মেয়ে এখন তোর মুখে পরনারী শোনাই। ভুলে গেছিস তুই কিছুক্ষণ আগে তুই 3 কবুল বলে আরশিকে বিয়ে করেছিস? তাই এখন আল্লাহর কসমে আর আইনত সাক্ষীতে আরশি তোর স্ত্রী, আর আমি আরশিকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। শান্ত চৌধুরীর কথায় রাগে ফুঁসতে ফুঁসতে শিহাব দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা জেদ নিয়ে বলল, মানি না আমি আরশিকে নিজের স্ত্রী হিসেবে। আমি তোরাকে ভালোবাসি আর আমি ওকেই চাই। আমার তোরাকেই লাগবে যে কোনো মূল্যে, আর আমি তোরাকে খুঁজে বের করবই। কথাটা বলেই শিহাব বড় বড় পা ফেলে বাড়ির সদর দরজা দিয়ে বেরোয় গেল। সব মানুষ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলো। অনেকে নানা রকম কানাঘষা করতে থাকলো। আসলে প্রতিবেশীদের কাজ তো এইটাই মাথা না বুঝে উল্টোপাল্টা বলা। সুইজারল্যান্ড ভাগ্যের কি খেলা, লীলা খেলা, তা বোঝা বড়ই দেয়। রৌদ্রের আজ সকাল 10টায় অন্য এক এলাকায় মিটিং ছিল। রৌদ্র ঠিক এই রাস্তা দিয়েই যাচ্ছিল সেই মিটিংটি সম্পন্ন করতে, কিন্তু ভাগ্যের সেই পরিহাসে তোরার সাথে সে যে এইভাবে সুইজারল্যান্ডের নির্জন রাস্তায় দেখা হবে তার রৌদ্র কল্পনাও করেনি। রৌদ্র তোরা বুকে তোরা এখনো হেলে আছে। রৌদ্র যেন নড়তেও ভুলে গেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না তোরা যে তার কাছে এবং তার নিজেরই বুকে। রৌদ্র কাঁপা কাঁপা চোখে সামান্য মাথা নিচু করে তুরাজ সেই ঘুমন্ত জ্ঞান হারানো মুখের দিকে তাকালো। অজস্র যন্ত্রণার পর এই মুহূর্তে তুরাকে যা দেখে মনে হচ্ছে সে খুব শান্তিতে ঘুমিয়ে আছে। রৌদ্রের ঠোঁটে কথা নেই, কেবল বিস্ময় আর ভালোবাসা মাখা এক স্তব্ধতা। পর মুহূর্তে রৌদ্রের চোখ গেল সামনে থাকা তুরার সাথে বাজে নোংরা ব্যবহার করেছে বিদেশি ছেলেগুলোর উপর। রৌদ্র ছেলেগুলোকে দেখে 1 মিনিট চোখ বন্ধ করলো আর ভেসে এলো কিছুক্ষণ আগের মুহূর্তের দৃশ্য। যখন রৌদ্র গাড়ি চালিয়ে আসছিল তখন তুরা প্রাণপণে দৌড়ে আসছিল, আর তুরার পিছনে সেই ছেলেগুলো দৌড়ে এসেছে। আর একটা মেয়ের পিছনে ছেলেদের এইভাবে দৌড়ানো মানে সেই নোংরা বাজে মন্তব্য করে তাড়া করা। তার মানে ছেলেগুলো তোরার পিছনে বাজে মন্তব্য নিয়ে করে তাড়া করেছিল। কথাগুলো ভাবতেই তো রৌদ্রের শরীর রাগে জ্বলে উঠল। সে শক্ত হয়ে গেল, চোখ লাল করে ফট করে চোখ খোলে সেই ছেলেগুলোর দিকে তাকালো, যেন চোখ দিয়ে ছেলেদের গিলে ফেলবে। রৌদ্রের সেই হিংস্র চোখ আর পিছনে সারি দেওয়া সশস্ত্র বডিগার্ড দেখে ছেলেগুলোর ভয়ে আত্মা পর্যন্ত কেঁপে উঠল। নিজেদের ভয়াবহ পরিণতি আজ করে ছেলেগুলো উল্টো দিকে ঘুরে বাঁচার জন্য দৌড় শুরু করলো। রৌদ্রের শরীর রাগে কাঁপছে, তার চোখের তীব্র ঘৃণা যেন ছেলেগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবে। রৌদ্রের বিদ্যুৎ গতিতে চিৎকার করে পিছনের বডিগার্ডদের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল, ফায়ার। রৌদ্রের এই এক শব্দের আদেশ শুনে গার্ডরা মুহূর্তের মধ্যে হাতে থাকা বন্দুক ছেলেদের দিকে লক্ষ্য করলো। শুট। জাস্ট কতিপয় বুলেটের শব্দ শোনা গেল। প্রত্যেকটা ছেলের পায়ে গুলি লাগলো। ছেলেগুলো যন্ত্রণায় হাহাকার করে রাস্তায় পা চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়লো। তাদের চিৎকার সেই শান্ত সুইস রাস্তায় এক ভয়াবহ প্রতিধ্বনি তৈরি করলো। সময়ের গতিতে সময় চলে গেল, সে কারোর জন্য থেমে থাকলো না। তুরাকে দেখার জন্য রৌদ্র তাড়াতাড়ি ডাক্তার এনেছিল। ডাক্তার দেখে বলে গেলেন, অতিরিক্ত মানসিক চাপ আর শারীরিক দুর্বলতা থাকায় তুরা জ্ঞান হারিয়েছে। যে কোনো সময় জ্ঞান আসবে, আর জ্ঞান আসার পর তাকে কিছু খাওয়াতে হবে। তুরা শান্তভাবে নরম বেডে শুয়ে আছে, মানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর তার সামনেই পায়ের ওপর পা তুলে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছে আব্রাহাম রৌদ্র খান। তার মনে তখন হাজারো প্রশ্ন। তুরা কিভাবে সুইজারল্যান্ড এলো, আর কেনই বা এত দূর এলো? তুরার কি বিয়ের কথা ছিল? তাহলে কি তোরার বিয়ে হলো না? কিন্তু তোরা কেনই না এত দূর এলো? এত দূর আসার কারণ কি? হাজারো প্রশ্ন রৌদ্রকে গ্রাস করছে, কিন্তু কোনোটার উত্তর সে খুঁজে পাচ্ছে না। তার চোখে কেবল অপেক্ষা, কখন তোরার জ্ঞান ফিরবে। রৌদ্র গভীর চিন্তায় মগ্ন। ঠিক তখনই পাশে থাকা রৌদ্রের ফোন বেজে উঠল। ফোনের শব্দে রৌদ্র চিন্তার ঘোর থেকে বের হলো। সে তোরার শান্ত মুখের দিকে একবার তাকিয়েই ফোন হাতে নিয়ে না দেখে ফোন রিসিভ করে কানে ধরলো। অপাশ থেকে রোশনী খানের কান্না ভেসে এলো। মায়ের এমন কান্না শুনে রৌদ্র দ্রুত স্বাভাবিকতা হারিয়ে ফেলল। সে উত্তেজিত হয়ে বলল, মম, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর ড্যাড, সবাই ঠিক আছে তো? ওপাশ থেকে রোশনী খান যন্ত্রণাদায়ক উত্তর দিলেন, কিছু ঠিক নেই রে বাবা, সব শেষ হয়ে গেছে। রৌদ্র অবিশ্বাসের স্বরে প্রশ্ন করলো, কি বলছো এসব মম তুমি? হ্যাঁ বাবা, তোরা পালিয়ে গেছে, আরশির বিয়ে হয়ে গেছে। রৌদ্র বিস্ময় কণ্ঠে বলল, হোয়াট? হ্যাঁ বাবা, আরশির বিয়ে হয়ে গেছে। মানে কার সাথে? শিহাবের সাথে। রোশনী খানের কথা বলাটা শোনার সাথে সাথে রৌদ্রের হাত থেকে ঠাস করে ফোনটা মেঝেতে পড়ে গেল।
রৌদ্র নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ঠিক শুনছে তো, তার মাথা যেন ঘুরছে, তার সমস্ত শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। রৌদ্র ধীরে ধীরে চোখ তুলে তোড়ার দিকে তাকালো। এবার সমস্ত ধাঁধার উত্তর যেন রৌদ্রের সামনে আরো বেশি প্রশ্ন হয়ে উঠল। তোরার এই পাগলের মতো সুইজারল্যান্ড ছুটে আসার কারণ, আরশির সাথে শিহাবের বিয়ে হয়ে গেছে, ছেলে হিসেবে শিহাব খারাপ না ভালো তার যা রৌদ্র জানে, কিন্তু রৌদ্র বুঝতে পারছে না এই খবর শুনে সে খুশি হবে নাকি কাঁদবে। সাহেবের সাথে তোরার বিয়ে হলো না, এই কথা রৌদ্রের জন্য মুক্তির সংবাদ। কিন্তু তোরা হঠাৎ পালিয়ে আসা আর সুইজারল্যান্ড কিভাবে আসলো, সেই প্রশ্নগুলোই যেন রৌদ্রের মাথা পাগল করে ফেলছে। চলবে।